ইউনূসের দ্বিতীয় ম্যান্ডেট, ক্ষমতা তুমি আর কত দূর। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, ধরুন আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি ভাষাতত্ত্বের। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি জর্জ ল্যাকফের বই পড়েছেন, তার নাম শুনেছেন? জর্জ ল্যাকফ উনি একজন লিঙ্গুইস্ট, ভাষাবিদ, কগনিটিভ লিঙ্গুইস্ট। আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি ধরে নেব যে আপনার উত্তরটা হবে না, অর্থাৎ তার নাম শোনেননি, তার বই পড়েননি। এখন আমি আপনাকে বলছি, আপনি এই তার কথা শুনে নাম শোনেননি, উনি ভাষাবিদ হলে কি হবে? উনি তো গণতন্ত্রের উপর চমৎকার চমৎকার কথা লিখেছেন, গণতন্ত্র সম্পর্কে। এটা না পড়লে আপনি গণতন্ত্র সম্পর্কে কিছুই জানবেন না, কিছুই তো বুঝতে পারছেন না। গণতন্ত্র কী এবং সত্যিকার অর্থে গণতন্ত্রের বিকাশ কীভাবে ঘটে, এগুলো তো আপনি জানছেন না। এখন এই যে আমি এই কথাগুলো বললাম, যারা আমার কথা শুনছেন, আপনি অবশ্যই বিব্রত বোধ করবেন, অবশ্যই, কারণ আমি আপনাকে সরাসরি বলছি এটা। তো এখন যারা আমার কথা শুনছেন, তারা মানে ধরে নেব তাদের অনেকেই কেন সবাই মনে করবেন, অন্তত এইটা মনে করবেন যে হ্যাঁ, আমি একজন পণ্ডিত ব্যক্তি। যদিও আমার কথা মানে তাদেরও ভালো নাও লাগতে পারে, কিন্তু তার মনে করেন একজন পণ্ডিত ব্যক্তি। এবং এই আমার পাণ্ডিত্য জাহির করার কারণে আপনার অগোচরে কিন্তু আপনি আমার প্রতি আকৃষ্ট হবেন, অর্থাৎ আমার কথাগুলো শুনতে চাইবেন, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি বুঝতেও পারবেন না যে আমি আপনাকে প্রভাবিত করছি আপনার ধ্যান ধারণের চিন্তায়। এবং এটা অনেক যারা ইউটিউব করেন তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটা সরে যায়, এটা মানে সংক্রমিত হয়, যে সেই ভাবধারা, চিন্তাধারা এভাবে কিন্তু সংক্রমিত হয় অন্যদের মধ্যে, বিশেষ করে যারা ইউটিউবার আছেন তাদের মধ্যে, অন্যান্য ইউটিউবার। সেই জন্য আমরা দেখি বেশ কিছু ইউটিউবার ইদানিং মানে উচ্চকণ্ঠে উচ্চস্বরে সরকারের নিন্দা করছে। একজন তো বলছে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া যেমন, ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা বলছে আর কি, তো ইউনূসকে। এখন ডক্টর ইউনূসের ব্যাপারটা যদি আপনারা একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমরা কি করেছি। যখন এই হাসিনা পালিয়ে গেল, তখন ইউনূসকে আমরা ডাকলাম, ছাত্রদের মাধ্যমে ছাত্ররা ডাকলো, যারা আমাদের যে দল যারা আছেন তারা সবাই তাদের প্রতিনিধি দিলেন, এবং সেভাবে একটা মানে রাজনৈতিক দলের কথা বলছি, এভাবে একটা সরকার গঠন করা হলো। এবং এটা তাকে প্রথম ম্যান্ডেট তাকে দেওয়া হলো, এবং সেটা এমনকি আমাদের থেকে বিচার বিভাগ থেকেও সেটাকে তাকে এন্ডোর্স করা হলো যে হ্যাঁ, সরকার ঠিক আছে, এবং তিনি একজন লেজিটিমেসি তার আছে, এবং তিনি একটা ম্যান্ডেট পেয়েছেন। এখন কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যে ইউনূসের উপর বিভিন্ন দিক থেকে আক্রমণ হচ্ছে, মানে আক্রমণ বলতে তার সমালোচনা করা হচ্ছে, এবং সমালোচনাগুলো যে একটা গঠনমূলক তো নয়, কারণ বাংলাদেশে আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সমালোচনাগুলো বিধ্বংসীমূলক, গঠনমূলক না, অর্থাৎ অন্যর ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের ব্যাপারটা আছে, এবং অনেকটা গুজব রটানো, একটা কিছু বানিয়ে বলা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করি। ডক্টর ইউনূস উনি হি ইজ নো এক্সেপশন, ওনার ব্যাপারেও ঠিক এই জাতীয় কিছু শুরু হলো, কথাবার্তা শুরু হলো। এখন ডক্টর ইউনূসকে কী বলা হলো উনি একজন সুদখোর, ওই হাসিনা যেটা আগে বলতো, উনি লোভী, ক্ষমতা ছাড়বেন না, ইত্যাদি ইত্যাদি। এখন অনেকেই আবার মানে বিশেষ করে সেনাবাহিনী থেকে সেনাপ্রধান, তিনি মানে দেখা গেল যে তার সঙ্গেও একটা মতের অমিল ঘটছে। এটা জিনিসটা অবশ্যই অনেকটা ইনফার করা যায়, বিভিন্ন অবস্থা দেখে, কথাবার্তা দেখে বোঝা যায় যে এই জিনিসটা ঘটেছে, অর্থাৎ তাদের মধ্যে মানে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যদি ওটা বলছে যে বিভেদ না, সেনাবাহিনী থেকে বলা হচ্ছে এটা বিভেদ না, কিন্তু এটা দূরত্ব সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেনাপ্রধান উনি ইলেকশনের কথা বলেছেন যে ইলেকশন মানে ডিসেম্বরের মধ্যে দেওয়া উচিত, এবং এছাড়া ওই যে তথাকথিত করিডোরের কথা, ইটস নট এ করিডোর, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, করিডোর তো একটা প্যাসেজ, যাই হোক যেটা যেভাবে বলেন না কেন, ওই চট্টগ্রামে সেই প্যাসেজের হিউম্যানিটেরিয়ান প্যাসেজ যেটা, সেই জিনিসটা ব্যাপারে তিনি বলেছেন। এবং মানে ওই যে আমাদের চট্টগ্রামের বন্দর হ্যান্ডলিংয়ের ব্যাপারে এখানেও তার মন্তব্য আছে, এবং এগুলোকে উনি বলতে যাচ্ছেন যে এটা আমাদের সভরেনিটিকে কম্প্রোমাইজ করা হবে, তো সার্বভৌমত্বটাকে কম্প্রোমাইজ, এই জাতীয় কাজ আমি করতে দেবো না বা করবো না, বা তার বিপক্ষে আমি। গুড এনাফ।
কিন্তু সমস্যাটা দাঁড়ালো যে উনি কি এটা বলতে পারেন এগুলো কথা, বিং আর্মি চিফ উনি কি এটা বলতে পারেন কি না? পারেন না, এক কথায় বলে যে উনি পারেন না। ইনফ্যাক্ট মানে উনি হি ওভারস্টেপড হিজ অথরিটি, এটাকে বলা ঠিক না, বলতে পারেন না। ওনার যে অ্যাডমিনিস্ট্রেশন হেড আছেন তারাই এটা বলবেন, তারাই করবেন, সেটা প্রাইম মিনিস্টার হোক যে হোক, তারাই এগুলো মানে ক্যাবিনেট এরাই ডিসিশন নেবেন। তবে এখানে একটা আমাদের মানে একটা জিনিস ভাবতে হবে যে এই সেনাপ্রধান কিন্তু একটা আলাদা রোল ছিল। অনেকেই তার সম্পর্কে অনেক কথা বলেন, রাইটলি ও রংলি, তিনি মানে বিয়ের বিপক্ষে, শেখ হাসিনা ইত্যাদি, এবং ইন্ডিয়ার কথা শোনেন বা এই যাতে অনেক কথা বলেন। তো এই কথাগুলো তো আমরা মানে যতক্ষণ পর্যন্ত মানে সাবস্ট্যান্সিয়েটেড না হচ্ছে এই জিনিসগুলো তো আমরা শুনবো না, আমরা এটা শুনবো না। এবং আমরা দেখেছি যে একেবারে শেষ দিকে যখন মানে শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় কিন্তু পালিয়ে যাওয়ার আগে উনি তার যে ট্রুপস ছিল বাইরে তাদেরকে, সৈন্যদেরকে উনি কোনোরকম মানে ছাত্রদের উপরে গুলি করা এগুলো করতে দেননি, নিষেধ করেছেন। সুতরাং তার একটা পজিটিভ কন্ট্রিবিউশন আছে আমাদের এই বিপ্লবে। তো সেই ক্ষেত্রে সেখান থেকে তিনি এটা আমাদের দেখতে হবে ওই অ্যাঙ্গেল থেকে, সেখান থেকে তিনি এটা হয়তো বলেছেন বা বলতে পারেন এবং তার একটা মনের কথা। তখন এই জিনিসটা অন্যদিকে আবার ইউনুসের ভালো লাগেনি এবং না লাগারই কথা, কেন উনি বলছেন যে মনে করছেন যে এটা একটা ইন্টারফিয়ারেন্স আর কি। তাহলে আমি আর কেন, তাহলে তিনি যদি বলেন তাহলে আমি আর কি বলবো। যাই হোক, এইভাবে একটা টানাপোড়েন হলো, টানাপোড়েন থাকলো। এখন এছাড়া তো এটা ছাড়াও আরও ব্যাপার আছে। এদিকে আমরা দেখেছি যে মানে ইন্ডিয়ান মানে এই যে ইলেকশনের ব্যাপারটা, সেখানে মানে ইন্ডিয়ান পত্রপত্রিকাতে অনেক কথাবার্তা বলা হলো। সেখানটা মানে ইন্ডিয়ান এক্সপ্রেসে বলা হয়েছে যে এটা একটা মানে এই যে ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রলংড কেয়ারটেকার কু বলছে আর কি। এটা একটা বিলম্বিত মানে দীর্ঘায়িত একটা কু, কেয়ারটেকার গভর্নমেন্টের, কেয়ারটেকার সরকারের মানে এটা অভ্যুত্থানের কথা বলছেন। তো এই জাতীয় কথাবার্তাগুলো বলা হয়েছে। তো তার অর্থ হলো যে আমাদের ডক্টর ইউনূস ন্যাচুরালি তিনি ফিল করছিলেন, খুব অস্বস্তি বোধ করছিলেন, এবং সে কারণেই তিনি তার আমরা যেটা শুনেছি জানতে পারি, এবং নাহিদ ইসলাম সেটা বলেছেন, তিনি বলেছেন যে তিনি থাকবেন না এখানটায়, পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন। এবং এরপরে উনি বিভিন্ন দলের লোকদের ডাকলেন। তো সেখানে অবশ্যই দেখা গেল যে এই রাজনৈতিক দলগুলো তারা বলছে না না না, আমরা তো আপনি থাকুন, আমরা চাই, আপনাকে যাবেন কেন? তো এইটা আসলে হয়তো মনের ব্যাপার না এটা, কিন্তু ঘটনাটা হলো এমন যে যদি কোনো দল বলে যে না আপনি যান, আমি থাকবো, আপনি থাকেন না, আমরা চাই না, তখন মানে এটা একটা বলা যায় যে মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, মানে এটা মানে চাচ্ছে না কিন্তু বলতেও পারছে না। যদি বলা যায় না, যদি ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে, এবং বলা যায় না হবে ন্যাচুরালি একটা সংকট দেখা দেবে, তখন বলবে যে এই দলের এদের কারণেই কিন্তু এই সংকটটা হয়েছে, তাকে চলে যেতে হয়েছে, এবং তা নাহলে এরা না বললে কিন্তু আমাদের এই অবস্থা হতো না। যাই হোক, যেটাই হোক না কেন, দেখা গেল যে তিনি মানে আরেকটা ম্যান্ডেট পেলেন, যেটাকে আমি বলছি সেকেন্ড ম্যান্ডেট তিনি পেয়ে গেলেন, যে ওকে ইউ ক্যান স্টে অন, আপনি থাকবেন, কোনো অসুবিধা নাই। এখন এই ব্যাপারটা নিয়ে একটা ব্যাপার, ঘটনাটা হলো যে এই যে উনি থাকবেন, এই থাকার কথাটা বলা হলো বটে, কিন্তু সেটা কতদিন যেন থাকবেন, এর কয়েকদিন পরেই কিন্তু আবার সেই একই কথা, তার বিরুদ্ধে আবার সেই বিষোদ্গার হচ্ছে, এবং বিভিন্ন রকম মানে কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা জিনিস আমাদের বলে রাখা দরকার, যে এনাকে অর্থাৎ ইউনূসকে, আমি বলছি না, আমি হয়তো অনেকে আপনারা মনে করবেন যে আমি বোধহয় তার ভক্ত, মোটেই না, ভক্ত না, এবং বরং আমি তার ক্রিটিসাইজ করেছি, আমি সমালোচনা করেছি, যেটা করা দরকার সেটা করেছি, এবং অনেকেই করেছেন, করবেন, যেটা ডিউ সেটা নিয়ে পাবেন। কিন্তু এইগুলো তো ক্রিটিসিজম না, উনি একটা ইউনিভার্সিটি করছেন, তো এই গ্রামীণ ইউনিভার্সিটিতে এটা একটা ভালো জিনিস। তো এখানে মানে গ্রামীণটা হচ্ছে গ্রামীণ কেউ পকেটে করে নিয়ে যাবেন, গ্রামীণ কথাটা তার নিজের জন্য করছেন। এটা অন্যান্য গ্রামীণ ইউনিভার্সিটিতে এখানে ইউনিভার্সিটি এবং তারই বংশ যারা আছে তারাই ভর্তি হবে, তারাই পড়বে। তো এই সমস্ত কথা উঠছে কেন? তাকে বলা হচ্ছে ক্ষমতালোভী। আচ্ছা ঠিক আছে, ক্ষমতালোভী মানে ক্ষমতালোভী কি তিনি মানে
বলছেন তো যে ডিসেম্বর থেকে নেক্সট যে 26 আছে 26 জুন পর্যন্ত তার মধ্যে আমি দেবো, তার 1 জুনের আমি 30 জুনের একদিন পরে আমি একদিনও থাকবো না, এই কথা উনি বলছেন সবার সামনে। তো এখানে একটা ক্ষমতালোভী হলো কী করে? আচ্ছা, আপনারা যখন এই ভদ্রকে ডেকেছিলেন তখন কি, অর্থাৎ ইউনূসকে সরকার গঠন করার জন্য বলেছিলেন, তখন কি তাকে বলেছিলেন এই যে ইউনূস সাহেব আপনাকে আমরা রাখলাম এই 2 বছর পরে বা 2.5 বছর পরে, যে একটা টাইম দিয়ে যে ওই টাইমের মধ্যে আপনাকে চলে যেতে হবে, এ কথা আপনারা বলেছিলেন? বলেননি তো। তো এখন আবার মানে এরকম কেন যে না আপনি এই ডিসেম্বরের মধ্যে দিতে হবে নির্বাচন? ডিসেম্বর দিকে, জুনে, ম্যাটার অফ 6 months অনলি। এর মধ্যে আপনার, আমি বিশেষ করে আমি বিএনপিকে বলছি, আমার কথাতে মনে হবে আমি বোধহয় বিএনপি বিরোধী, আমি বিএনপির সমর্থক না, বিরোধী না, কিন্তু যেটা সত্য সেটা বলতেই হবে। বিএনপির তারা মনে করছে, আমি সবাইকে বলছি না, বাট অনেকেই মানে তাদের, এমনকি যারা নেতা আছে কয়েকজন নেতাও তারা মনে করছে তারা এখানে ক্ষমতায় চলে আসছে, মানে এসে গেছেন আর কি। এই যখনই ইলেকশন হবে তখনই এসে গেছেন। এবং তাদের ক্ষমতার যেটা ব্যাপার আছে সেটা কিন্তু প্রদর্শন করলেন কয়েকদিন আগে, 2 দিন আগে, যে সেখানে তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশ দেখে প্রমাণ করলেন যে দেখো আমরা কত শক্তিশালী। হ্যাঁ, লাখখানিক লোক তো হয়েছে হয়তো। তো এখন বাংলাদেশ তো 20 কোটি মানুষের দেশ, এখন সেখানে 19-20 কোটির মানুষ, সেখানে আপনি 1 লাখের মতো 1.5 লাখের মতো লোক এনে আপনি বলবেন দেখো আমি সবচেয়ে শক্তিশালী। আমি বলছি না যে তারা শক্তিশালী না, তাদের চান্সেস আছে, সবাই বলছে, সবাই মানে বেশিরভাগ লোকই বলছে যে এটা তারা হয়তো ইলেকশনে জিতে যাবে। কিন্তু তবু অনেক ব্যাপার আছে যেটা আমাদের মনে রাখতে হবে। আপনারা ইতিমধ্যেই যেহেতু মনে করছেন যে আপনারা আসবেন এই ক্ষমতায়, আপনারা কি করছেন? আপনারা ধরুন আমি এনসিপির আমি একটা মানে অল্প বয়স্ক নেতা, আপনি মিস্টার বাবুল আপনি একজন বিএনপির নেতা, এখন আপনি আমাকেই বলছেন টকশোর মধ্যে এই 3 দিনের বাছুর এই কথা বলছেন আপনি, আশ্চর্য ব্যাপার। আরেকজন বলছে যে তিনি নাকি তার মানে আপনি আপনার মানে মূত্র শক্তি দিয়ে আমাকে ভাসিয়ে দেবেন সেই বঙ্গোপসাগরের ভিতরে। এখন এগুলো এর পরিপ্রেক্ষিতে যখন মানুষ কথাবার্তা বলা শুরু করলো, তখন আপনারা কি বলছেন? এগুলো রূপক করতে বলা হচ্ছে। রূপক করতে আপনারা বোঝেন না? হ্যাঁ, রূপক, সেমিলি, মেটাফোর, যেটাই বলেন না কেন, এই যে উপমা, উৎপ্রেক্ষা, আপনি একটা মানে অভদ্র, মানে যেটা অশ্রাব্য কথা, শব্দ, বাক্য ব্যবহার করবেন, সেটা যেভাবেই রূপান্তরিত করেন না কেন সেটা আরও বেশি খারাপ হবে, কম খারাপ হবে না। সুতরাং সেটা থেকেই যাবে। আপনি ওই শাক দিয়ে মাছ ঢাকতে পারেন না। আপনাদের চরিত্রটা ফুটে উঠেছে এই সমস্ত কথাবার্তার ভেতর দিয়ে, আনফর্চুনেট। এবং আমরা ভেবেছিলাম যে এই হাসিনা চলে যাওয়ার পরে একটা আমরা সুন্দর দেশ দেখব এবং সুন্দর সরকার পাবো, এবং ওকে বিএনপি আসুক, আমাদের আপত্তি নেই, যে কোনো দলই আসুক। কিন্তু এই যদি মানে সামনের যে শাসক হবে তাদের যদি এই চরিত্র হয়, আমরা কি মানে সত্যিকারের অর্থে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো? আপনারা আরও শুধু এই না, আপনারা কী করছেন, বিভিন্ন জায়গায় আপনারা দখল করছেন। আপনারা আমি দেখলাম সেদিনকে 2 জন বিএনপির লোক কথা বলছে 17 বছর কিছু খায়নি, এখন খেয়ে নেব যত পারি। এই কালকে না পরশুদিন দেখলাম আপনার এক্সপ্রেসওয়েতে একজন রিক্সা আছে, একজন সাংবাদিক তাকে বলছে, জিজ্ঞাসা করছে তা আপনি এটা উঠতে পারেন না, উঠছেন কেন? তখন তাকে বলছে আপনি জানেন আমি একজন বিএনপির অমুক নেতা। এইগুলো অ্যাটিটিউড অলরেডি শুরু হয়েছে। এগুলো মানুষ দেখছে, কিন্তু সাধারণ মানুষ দেখছে, সবাই দেখছে। আপনি যতই শক্তি প্রদর্শন করুন না কেন, এটা ব্যালট যদি মানে সত্যিকার মতো হয়, অর্থাৎ সেখানে যদি কোনো রকম রেগিং না হয়, তাহলে যত সহজ ভাবছেন তত সহজ হবে না। আর তাছাড়া আরও ব্যাপার আছে। আপনারা যে বলছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, ফাইন, আমাদের কথা ইলেকশন কেন নভেম্বর হোক না, সেপ্টেম্বর, অক্টোবর হোক না কেন, কিন্তু এর সঙ্গে আপনারা কতগুলো জিনিস নিচ্ছেন না কেন? ইলেকশনটা করবে কে? ইলেকশন করবে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন সম্পর্কে আদালতের রায়, উচ্চ আদালতের রায় অবজারভেশন আপনারা তো দেখেছেন। তারা কি বলেছে? তারা বলেছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। ইটস অ্যান ইনকম্পিটেন্ট ইলেকশন কমিশন, এবং তারা নিরপেক্ষ না। তো এখন এই নির্বাচন কমিশনকে দিয়ে আপনি নির্বাচন করে নিরপেক্ষ কোনো রেজাল্ট পাবেন?
তাছাড়া যারা প্রশাসন আছে তাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন আছে। তো এই জিনিসগুলো ঠিক করতে হবে না, এই সংস্কারগুলো করতে হবে। তো তারপরে তো আপনি ইলেকশন দেবেন এবং তারপর আপনি আসেন, কোনো অসুবিধা নাই। আপনি আসেন একবার কেন, দুইবার কেন, আরও আসেন, কিন্তু এগুলো তো করতে হবে। একটা এনশিওর করতে হবে যে এই যে বিপ্লব হলো, বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশ অন্তত আর যাই না হোক, এখানে যেন ঠিক হাসিনার মতো যেটা হয়েছে, জিনিসগুলো হচ্ছে সেগুলো যেন থাকে, সেগুলো যেন না থাকে। এগুলোকে দূর করতে হবে, নতুন একটা বন্দোবস্ত করতে হবে। যদিও বন্দোবস্ত শব্দটা আমার কাছে ভালো লাগে না, তবু নতুন একটা ব্যবস্থার সৃষ্টি করতে হবে এখানটায়। এনিওয়ে, আমি আমার এই সবসময় একটা মনে ইচ্ছা থাকে যে আমি তো যেহেতু রাজনীতি করি না, রাজনীতি অত বেশি বুঝিও না, তবু আমার একটা মনে ইচ্ছা থাকে যে যারা রাজনীতিবিদ আছেন বাংলাদেশে, যে দলেরই হোক না, তারা সবাই কিন্তু আমি বিশ্বাস করি কিন্তু এই জিনিসটা মনে প্রাণে তারা দেশপ্রেমী, কিন্তু তাদের অ্যাপ্রোচটা এই জিনিসটা কিন্তু ঠিক না। তো আমি আশা করব যে তারা নিজেদেরকে বিচার করবেন, নিজেদের অ্যাক্টিভিটিসগুলো তারা দেখবেন, সত্যিকারের অর্থে তারা দেশের জন্য ভালো করবেন কি করবেন না সেগুলো তারা চিন্তা করবেন, কি করলে ভালো হবে সেগুলো চিন্তা করবেন, এরপরে তারা একটা ডিসিশন নেবেন। এবং তখনই বাংলাদেশটা সত্যিকার অর্থে বিপ্লবোত্তর যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আবারও দেখা হবে।